আমরা ছোট থেকে বড় হয়েছি বিজ্ঞাপন দেখে। এখন অনেক ছবি মনে গেঁথে আছে, কিছু জিঙ্গেল এখনো মাথার ভেতরে বাজে। সে সময় বিজ্ঞাপন ছিল অপেক্ষার বিষয়ে, মানুষ থামতো, দেখতো, উপলব্ধি করতো। কিন্তু এখন বাস্তবতা উল্টো। ডিজিটাল প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ড দেখেই স্কিপ অপশন খুঁজতে থাকেন দর্শক। এই বাস্তবতায় প্রশ্নটা শুধু বিজ্ঞাপন কেমন হবে তা নয়, বরং অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে থাকবে সেটাও। কারণ টিকে থাকা মানে এখন শুধু ভালো আইডিয়া নয়, বরং ডেটা বোঝা, প্রযুক্তি গ্রহণ করে এবং একই সঙ্গে মানুষের অনুভূতিকে ধরে রাখার ক্ষমতা থাকা জরুরি। আর এই ইকোসিস্টেমে বাংলাদেশ কেমন করছে তা জানতে আজকে দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার এবং অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সানাউল আরেফিনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব সানাউল আরেফিন, আপনার সাথে আমার অনেকদিন পরে এই স্টুডিওতে বসে আলোচনা হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, প্রায় 4 বছর পরে আমাদের এই সামনাসামনি কথা হচ্ছে। ততদিনে আমি দেখলাম একটা জিনিসের প্রতি মানুষের খুব আগ্রহ বেড়েছে, সেটা হচ্ছে আমরা এক ধরনের বিজ্ঞাপন নিয়ে তখন আপনার সাথে আমি আলোচনা করেছিলাম যখন একটা কোভিড পরবর্তী পরিস্থিতি ছিল। এখন বাস্তবতা অনেক বেশি ভিন্ন, মানুষের বিজ্ঞাপনের এক্সপিরিয়েন্স এখন অনেক বেশি ডিজিটাল। আমি সেই আলোচনায় পরে যাব, কিন্তু আমি একটা পরিসংখ্যান দেখছিলাম এই শো শুরুর আগে। সেটা হচ্ছে 2025 সালে বিশ্বের বিজ্ঞাপনের বাজার $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাস WPP মিডিয়া দিচ্ছে, যার 73% হচ্ছে ডিজিটাল মিডিয়াতে বেস করে হবে, সেটা তারা ধারণা করছে। অনেকে বলেন যে আগে বিজ্ঞাপন মানে ছিল একটা কি বলবো, বিজ্ঞাপনের অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স, মানে প্রোডাক্ট সেল করা বা সার্ভিস সেল করা একটা বড় জিনিস ছিল। এখন বলা হয় যে না, এক্সপিরিয়েন্সটাই এখনো সবচেয়ে বড় বিপণন। আমাদের বাসায় বা আমাদের পরিবারে আমরা যে এই ধরনের বিজ্ঞাপন দেখে বড় হয়েছি আর এখনকার বিজ্ঞাপন, ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা? উত্তর দেওয়ার আগে আমি একটু বলে নিই। আমার খুব সম্ভব আমরা 2022-এ বসেছিলাম। 22-এ বসেছিলাম, জি। তারপর থেকে আমি কিন্তু আপনাকে ফলো করি, আমি দেখি। সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এবং দেখি সেটা আপনার কারণে দেখি, আমি ইনডাইরেক্টলি আপনার ফ্যান হয়ে গেছি। সো কাইন্ড অফ ইউ, আই এম ব্লেসড। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনি তো যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা হলো বিজ্ঞাপন নিয়ে এই পরিবর্তন, এই সময় এইটা পুরাটা শুধু বিজ্ঞাপন তো সমাজে যা ঘটে, যা ডিমান্ড হয় সেটাকে ফিল আপ করার জন্য আমরা আমাদের প্রোডাক্টকে নিয়ে গিয়া কীভাবে ওই মানুষগুলোকে আমরা আমাদের আয়ত্তে আনবো, মানে পরিষ্কার কথা যেটা, সেটা ট্রাই করা হয়। এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, তার সব পাশাপাশি বিজ্ঞাপন তো আরও স্পিডলি চেঞ্জ হয়েছে। আর ডিজিটাল মাধ্যম, মানে ডিজিটাল মাধ্যম ছাড়া এখন আপনার হাতে এখনো রয়ে গেছে, তাই না? কার হাতে নাই এমন লোক খুঁজে বের করে দেখতে হয়। তো যেহেতু সারা পৃথিবীতে, আমাদের না শুধু, তাহলে ওই ডিজিটাল মাধ্যম ছাড়া তো কোনো উপায় নেই। এখন সমস্ত কিছুই ডিজিটাল মাধ্যমের উপর বেস করে থাকছে। এবং এই যে $1 ট্রিলিয়ন কথা বললেন, সেটা ম্যাক্সিমামটা যাবে এলো ডিজিটাল মাধ্যমে। আমাদেরও তাই যাচ্ছে। আমাদের এখন টেলিভিশনগুলা বা নিউজ পেপারগুলা আসলে খুব ক্রাইসিসে আছে পত্রিকার শব্দ। কারণ আমরা তো ডিল করি, আমরা বুঝি যে আসলে কোনটা কিভাবে ছিল আর কি অবস্থায় যাচ্ছে। এখন এটাকে ফেস করতে হবে, এইটাকে বেস করে আমাদের আগাইতে হবে। এবং এছাড়া কোনো পদ্ধতি হবে না। ওই শিফট করে যাক আর যাই করে যাক, এমন কিছু করতে হবে আমাদের যেন শিফটটা করাটা একটু স্লো করে দিতে পারি। আমাদের এখন নানান রকমের ট্রাই হচ্ছে, নানান রকমের বিষয় নিয়ে কাজ হচ্ছে। আমাদের এখানে বাংলাদেশে যে কাজ হচ্ছে না, প্রচুর কাজ হচ্ছে, নানানভাবে ট্রাই করা হচ্ছে। এবং মানুষ পছন্দ করছে, আবার রিজেক্টও করছে। রিজেক্টটা করাটা তার তো রাইট আছে, রিজেক্ট করার। একটা সময় আমরা যখন নাকি আগের কথা বলি, তখন তো তার কোনো কিছু ছিল না, সে বাধ্যই ওই যা আমরা দিয়েছি তারই ভালো লাগতে হয়, ওটা ছিল। এখন তো ভালো লাগারও তার রয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন হবে। কিন্তু আমার একটা আক্ষেপ, আমি বলবো কিনা জানি না, কিন্তু আমি শব্দটা আক্ষেপ ব্যবহার করতে চাই। কেন বলি, আমি এখনো স্মৃতিকাতর হয়ে যাই যখন আমি সোশ্যাল মিডিয়াতে আমার ছোটবেলার বিজ্ঞাপনগুলো দেখি। কারণ ওইটা আমার কাছে এক্সপিরিয়েন্স। আমি শুরুতে বলছিলাম যে ওই এক্সপিরিয়েন্সগুলো, ওই আইডিয়াগুলো, ওই বিজ্ঞাপনগুলো আমার মনে গেঁথে আছে। কিন্তু এখন এটাও একটা বড় বাস্তবতা যে
মানুষ এখন স্কিপ করার অপশন খুঁজে। বিজ্ঞাপন প্লে হওয়া মাত্র সোশ্যাল মিডিয়াতে বা কোনো একটা প্ল্যাটফর্মে মানুষ স্কিপ করার অপশন খুঁজে, বিকজ দে ওয়ান্ট টু সি দ্যাট পার্টিকুলার কন্টেন্ট। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখন দেখি যে মাত্রা থেকে শুরু করে যত বিজ্ঞাপনী সংস্থা বাংলাদেশে আছে, যত বড় বড় বিজ্ঞাপন নির্মাতারা বাংলাদেশে আছেন, তাদেরকে মানুষ ফলো করতো বিকজ সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটির একটা বড় চর্চা তাদের কাছ থেকে আসতো, আপনাদের কাছ থেকে আসতো। এখন আমি দেখি সবাই এআই ব্যবহার করে, জেনারেটিভ এআই ব্যবহার করে। এআই যেটা দিচ্ছে সেটাই কন্টেন্ট আকারে তারা ভিডিওতে দিয়ে দিচ্ছে। রাইজ অফ টেকনোলজি কি আসলে বিজ্ঞাপনের সৃষ্টিশীলতাকে পেছনে ফেলে দিচ্ছে কিনা? এখন রবোটের যুগে আপনাকে তো মানতে হবে মানুষের আবেগ, অনুভূতি, এগুলো ধীরে ধীরে তো আমাদের লোপ পেয়ে গেছে। আপনি যে বললেন আমার ছোটোবেলার বিজ্ঞাপনের কথা মনে হয়, আমার কষ্ট হয়। তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় আমরা যারা এদের সঙ্গে জড়িত। আমরা ভাবি, কিন্তু কিছু করার নেই তো, কারণ মোরালি আমরা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রতিটা মানুষ কিন্তু আর ওই আবেগ যে বিষয়টা, আমি এখন মাকে ডাকাও আমার কিন্তু খুব ক্যাজুয়াল একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু মা বলার সময় কিন্তু ভিতরে একটা আন্দোলন হয়, সেটা আজ জানি না কয়টা মানুষের হয়। কিন্তু আস্তে 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 মানুষের এই যে মনুষ্যত্ব, সেটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে, গেছে বলা যায়। আবেগ নাই, আবেগের জায়গা খুব কম। ন্যাচারালি আমরা এআই তো আর আবেগ নাই। আমার আবেগটা আমি ওকে শেয়ার করি, ও যেটুকু বোঝে সেটা আমাকে করে দিচ্ছে। আর এত ইজি একটা ইস্যু হয়ে গেছে, যার জন্য আমি সারাক্ষণ ওইটাকে নিয়ে ট্রাই করার চেষ্টা করতেছি। এখন এআই এরও আবার যে আপনি হ্যান্ডেল করলে একরকম হবে, আমি একই কথা আবার আমি বলবো যখন তার আরেক রকম হবে, আরেকজন যখন বলবো। যার যার আবেগটা যখন ওকে দেওয়া হয়, ও ঠিক ওটাকে ফলো করেই করে। একই জিনিস আমরাও ঘেটে দেখছি যে একই জিনিস আমরা চারজনে চার রকম করে বললাম ওকে, ও চারটা কিন্তু বিষয় দিল। কারোটা একদম না বুঝতেই পারেনি, অন্য একটা জিনিস বানাই দিয়ে দিল। তো এই সময়ে যদি মানুষ যদি এই সুযোগ পায়, তাহলে সেটার সদ্ব্যবহার করছে সবাই। আমার এরকম একটা প্রশ্ন, আমি এআই নিয়ে আরেকটু প্রশ্ন জুড়ে দিই। এক নম্বর হচ্ছে, যখন স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি বোর্ড ডেভেলপমেন্ট বা একটা বিজ্ঞাপনের আইডিয়া যখন জেনারেট হবে, আপনার যারা কলিগরা বা ইয়াং জেনারেশন অন্য হয়তো কোনো এজেন্সিতে কাজ করছে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এআই এর ব্যবহার তাদের ক্ষেত্রে কতটা অ্যালার্মিং আপনার মনে হয়? এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন এখন এআই এর অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করছি, মানে অনেক ধরনের বিজ্ঞাপনের বার্তা অনেকের কাছে পৌঁছাচ্ছে, অনেকের কাছে পৌঁছাচ্ছে না। আগে বিজ্ঞাপনটা সার্বজনীন ছিল, যদিও টার্গেট মার্কেটই শেষ পর্যন্ত প্রোডাক্টটা সার্ভিসটা কিন্তু এখন অনেক বেশি সার্বজনীন হয়ে গেছে বা অনেক বেশি স্পেসিফিক হয়ে গেছে, সার্বজনীনতার বিষয়টা আসলে নেই। তাহলে আসলে বিজ্ঞাপনের সঠিক টার্গেট ফুলফিল হচ্ছে কিনা? না, কিন্তু এআইকে আপনি ব্যবহার করাটা জানতে হবে। এআই ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে সঠিক একটা জায়গায় আপনি পৌঁছতে পারেন। আর এআই যা দিয়ে দিল সেটা যদি আপনি করেন, তাহলে তার হলো না। আপনাকে তো ওর কাছ থেকে একটা সাপোর্ট নিতে পারেন। ওই সাপোর্টটা নেওয়ার পর আপনি আপনার মতো করে করতে হবে। আবার বেসিকটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আপনার মতো টেস্ট, আপনার অনুযায়ী আপনার ক্রিয়েটিভিটি সব কিছু কিন্তু ওটার মধ্যে ঢালতে হবে। তা না হলে তো হচ্ছে না। এখন হচ্ছে এরকম, কিছু করার নেই। আপনার কলিগদের ব্যবহার কি আপনার অ্যালার্মিং মনে হয় এআই যখন তারা ব্যবহার করে বা তারা করে? সবাই করে না এমন কেউ নাই। একটা স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখতে দিলাম, সেও দেখা গেলো যে এই দিয়ে নিয়ে দিচ্ছে। তখন আমাদের বুঝতে হয় যে এটা ও তো লেখে নাই, কারণ ওই ভাষাটাই আলাদা, ওটা বোঝা যায় না। হ্যাঁ, তখন যদি ওর সাহায্য হয় তাহলে ও নিতে পারে, কিন্তু ও যদি আবার ওইটাকে হুবহু করে, সেটা নিয়ে এলো মানে একটা সমস্যা। আমরা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন থেকে আমরা ট্রাই করতেছি যে এআই নিয়ে একটা কোর্স করানো, কিন্তু কোর্স করতে গিয়ে দেখলাম যে সবাই জানে দেখি এআই, এবং কীটা জানে সেটা হলো বেসিক জিনিসগুলো জানে, কিন্তু আসলে এটা ডেপথে ঢুকতে হবে। আমরা চেষ্টা করছি যে ডেপথে ঢুকে আমরা ভালো একটা ট্রেনিং করব, যেটা নাকি আসলেই মানুষের শিক্ষা হবে এবং বুঝতে পারবে যে জিনিসটা কীভাবে ইউটিলাইজ করা উচিত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যখন আমরা বিজ্ঞাপনের কথা বলি, একটা সময় ছিল বিজ্ঞাপন মানে ছিল পত্রিকার,
তারপরে টেলিভিশনে আস্তে আস্তে বিজ্ঞাপনের পরিধি আমার ছোটবেলা থেকে আমি সবসময় দেখেছি, কিন্তু তারপরে দেখলাম সেই পরিধি আস্তে আস্তে বাড়ছিল, সেটি এখনও আছে। কিন্তু এখন সবাই আবার টেলিভিশনের থেকে আপনি বললেন যে গ্যাজেট ভিত্তিক হয়ে গিয়েছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন যাওয়াটা বা এই ডিজিটাল মার্কেটিংয়ের একটা নতুন নতুন আইডিয়াগুলো বাংলাদেশে এখন এই মুহূর্তে আসছে। কতটুকু ভ্যারিয়েশন আসলে আপনি দেখতে পান? ডিজিটাল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে যেভাবে বলছে যে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রির ভিতরে 73% ডিজিটাল প্ল্যাটফর্মের উপর বেস করে হবে, বাংলাদেশ কি সেটার জন্য প্রস্তুত হচ্ছে, বা আপনারা এজেন্সিগুলো কি সেভাবে ভাবছেন? একটা সময় ছিল কিছুই ছিল না, জি, তখন ওর ভাবনাও ছিল না, কিন্তু যত সময় যাচ্ছে তত ভাবছে এবং হচ্ছে, এবং সেটার জন্য যে সারা পৃথিবী যে এইভাবে আগায় সেটা নিশ্চয়ই আমি এই মুহূর্তে আমি বলবো না যে আমরা পারবো এটা করে ফেলতে, কিন্তু ডেভেলপ হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমাদের ছেলেমেয়েরাও এখন ভালো ভালো ক্রিয়েটিভ আইডিয়া করতে পারে, এবং এই সাহায্যগুলি নিয়ে ওরা ভালো কিছু করছেও। এমন ইয়ে না যে আমরা একেবারে ফেড আপ হয়ে যাচ্ছি যে আগেই যা ছিল এখন এসব আশাতে বিজ্ঞাপন বা আদার্স কোনো জিনিসই আমরা ঠিকমতো করতে পারছি না। আমি মনে করি না, আমি মনে করি যে সময়ের অনুযায়ী আপনাকে থাকতে হবে, সময়কে ব্যবহার করতে হবে, সময়ের টেকনিক্যাল যে জিনিসগুলো আছে সেটাকে জানতে হবে, জেনে ওই কাজ থেকে আপনি আপনার ক্রিয়েটিভিটিটা বের করে নিয়ে আসবেন। ক্লায়েন্ট কি এখন ডিজিটাল প্ল্যাটফর্ম বেশি চায়, নাকি সব ধরনের ইন্টিগ্রেটেড সলিউশন চায়, যে পত্রিকাতেও থাকবে, ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকবে, টেলিভিশনেও থাকবে? একই বিজ্ঞাপন সব ধরনের প্ল্যাটফর্মের জন্য উপযোগী করে বানানো নিশ্চয়ই খুব কঠিন কাজ। হ্যাঁ, আমি ডিজিটালটা তো আর যা দিচ্ছি তা তো টেলিভিশনে সেটা দিব না। নিউজ পেপারও যেটা দেওয়া হয় সেটা তো ডিজিটাল নিউজ পেপারে সেটা দেওয়া হয় না, সে অনেক ছোট জিনিস দেওয়া হয় ওগুলোতে। তো যার যার মতো করে বানাইতে হবে, আলাদা করেই করতে হবে, প্রতিটা একই জিনিস কোথাও দেওয়া যায় না। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে মার্কেটিংয়ের বা বিপণনের একটা বড় কাজ আমরা দেখতাম যে স্পোর্টসকে ঘিরে হতো, যে আমাদের স্পোর্টসের বাজার, এখন ফুটবল বিশ্বকাপ চলছে, আর বাংলাদেশে তো ক্রিকেটের একটা জোয়ার সবসময় আসে। আপনি খুব বড় পরিসরে ক্রিকেট নিয়ে কাজ করেছেন এই বিজ্ঞাপনের সাথে কাজ করতে গিয়ে বা বিপণনের সাথে কাজ করতে গিয়ে। এখনকার এই স্পোর্টস মার্কেটিংয়ের বিজনেসটা আপনি কতটা বড় হয়েছে, বা এই ইভেন্টসগুলোর মানে পরিধি আসলে বাড়ছে কিনা? অনেক ধরনের স্পোর্টস নিয়ে কিন্তু মানুষের আক্ষেপ থাকে, এখন আছে, বলা হচ্ছে যে ক্রিকেটের এখন রাইজটা হবে না, সামনে হয়তো ফুটবলের হয়ে যাবে। বাট এই ভ্যারিয়েশনগুলো এখন মার্কেটকে কত বেশি ফ্লাকচুয়েট করে বলে আপনার মনে হয়? কোনো কিছুর সাথে কোনো কিছু মেলানো ঠিক না। মানুষ বলে এগুলো, অনেক সময় বলে যে আজ ক্রিকেট খেলা খারাপ খেললো তো একদম বাজে হয়ে গেল, আবার ক্রিকেট ভালো হলো তো ভালো হয়ে গেল। ফুটবল, আমাদের দেশে ফুটবল আসলে আমরা ফুটবল খেলতে পারি না, আমরা ফুটবল দেখে উপভোগ করতে পারি ভালো, এটা ঠিক। ফুটবল খেলার জন্য যেই কারিশমা দরকার আমাদের মাঝখানে এখনো পর্যন্ত সেই ক্যাটাগরিতে আমরা পৌঁছানি, বহু দূর আছে, সময় লাগবে আমাদের। একটা সময় ছিল ফুটবল নিয়ে কিন্তু আমরা খুব ব্যস্ত থাকতাম, যখন নাকি বড় বড় টিমগুলো নিয়ে আমরা নিজেরাই ঝগড়াঝাটি করতাম, স্টেডিয়ামে বসে থাকতাম, তখন ছিল ফুটবলের উত্তেজনা। আমরা এখন এই ওয়ার্ল্ড কাপ আসলে যে ফুটবলের উত্তেজনা দেখি, ওটা উত্তেজনা ফুটবলের না, ওটা পার্টির উত্তেজনা। আচ্ছা, কিছু ছেলে মেয়ে, ধরেন আমি কালকে রাতে যখন নাকি কী বলে আর্জেন্টিনা খেলা দেখছি, তখন আমি একটা ফিল করলাম যে এই এই স্পেসে বসেই আমি যখন আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা বা জার্মানি বা খেলা যখন দেখছি, যখন দেখি যার যার সাপোর্টার ছিল, তখন পাড়া মহল্লার ভিতরে একটা গোল হলে চারিদিক থেকে একটা শব্দ আসতো। এখন কিন্তু চারিদিক থেকে শব্দটা আসতেছে না, আসতেছে শুধু পার্টিকুলার কিছু জায়গায় কিছু ইয়াং ছেলে মেয়ে ওইখানে যেয়ে খেলাটা দেখছে, কিন্তু সাধারণ মানুষের যে খেলা দেখার যে সেটা কিন্তু নাই। আর ক্রিকেটকে কিভাবে বলবেন? ক্রিকেট নিয়ে কি বলবেন? ক্রিকেট নিয়ে তো আপনি দীর্ঘ সময় কাজ যে আপনি করেছেন। তো ক্রিকেট নিয়ে বেশি করেন, আমি খেলা নিয়ে করি। কারণ খেলা, ফুটবল ওয়ার্ল্ড কাপ যতগুলো হয়েছে তার ম্যাক্সিমাম বোধহয় আমরা আমাদের করা, সেই 2002 থেকে শুরু বিশ্বকাপ, জাপান কোরিয়ায় যখন হয়েছে তখন থেকে শুরু, একটা আমরা কিন্তু করে যাচ্ছি। লাস্ট আমরা রাশিয়া যেটা ছিল সেটাও করছে, এই দুইটা আমরা ছিলাম না। কিন্তু তারপরও যদি ক্রিকেট নিয়ে আপনাকে বলতে বলি, ক্রিকেট এখন কতটা দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তা ক্রিকেট পাচ্ছে? যদি আমি বলি যে যাই বলে না বলি আমরা কেন, ক্রিকেট আমাদের একটা জায়গায় নিয়ে গেছে দেশকে। ক্রিকেটের কারণে আমার ইন্টারন্যাশনালি আমার
মানে জাতীয় সঙ্গীত এবং ফ্ল্যাগ উড়ে, সেটা ওয়ার্ল্ড কাপে হোক, এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোক, আর এশিয়া কাপই হোক, সেখানে কিন্তু যখন আমার ফ্ল্যাগটা উড়ে তখন কিন্তু বুকটা এত বড় হয়ে যায়। জি, সেটা কিন্তু ফুটবল দেওয়ার মতো কোনো জায়গাই নেই এখনো, বহু দূর। হ্যাঁ, ফুটবল মেয়েরা ভালো করতেছে, ফুটবল মেয়েরা খেলতেছে, এইটুকুই সান্ত্বনার ভিতরে, এইটুকু আমাদের। নিঃসন্দেহে। আমি একটা প্রশ্ন আমি খুব করতে চাই, কারণ আমি আসলে না এখন যখন ডিজিটাল প্ল্যাটফর্মে সময় কাটাই তখন আমার কাছে মনে হয় যে আমি নিজে একটু বিভ্রান্ত হচ্ছি। এক নাম্বার, কোনটা বিজ্ঞাপন, কোনটা কন্টেন্ট, কোনটা আসলে অন্য কিছু আমি বুঝি না। সব কিছুই তো ডিজিটাল আসলে কন্টেন্ট। এক, কাস্টমার বা ক্লায়েন্ট যখন আপনাদের কাছে আসে, আমার কাছে মনে হয় যে প্রথমবারের মতো যারা বিজ্ঞাপন তৈরি করছেন বা এআই দিয়ে হয়তো একজন একটা জেনারেটিভ বিজ্ঞাপন বানিয়ে দিলেন, তাদের সংখ্যা বোধহয় প্রতিনিয়ত বাড়ছে। আপনি বলবেন আপনার অভিজ্ঞতা। এক, তাহলে পেশাদারি যারা বিজ্ঞাপন তৈরি করছেন তাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিসটা কোন দিকে যাচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে সেই বিজ্ঞাপন বা সেই কন্টেন্টই গুরুত্ব পায় এবং দিন শেষে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করেন, বিকজ সেটা ভাইরাল যদি করা যায়। আমরা আসলে প্রচারণা বা বিপণনের বা মার্কেটিংয়ের বা অ্যাডভার্টাইজিং যেই শব্দই ব্যবহার করি না কেন, সবাই আসলে ভাইরাল হওয়ার দিকে ছুটছি কিনা, বা এটা আপনাকে পীড়া দেয় কিনা? ভাইরাল তো হওয়া খুব ইজি। আপনি উল্টাপাল্টা কিছু একটা করবেন, তাতে আপনি ভাইরাল হয়ে যাবেন। এটা তো আমরা প্রতিদিন দেখি। এখন সেই সঙ্গে বিজ্ঞাপনের বিষয়টা এবং ভাইরালেরটার সঙ্গে আকাশ পাতাল ডিফারেন্স। কারণ বিজ্ঞাপন যখন যেই এজেন্সি বা যে মেকারই করবে না কেন, তার মাথায় থাকবেই যে আমার প্রোডাক্টটাকে সেল হবে কিনা, আমার প্রোডাক্টটাকে যারা আমাকে দিচ্ছে কাজটা, তাদের সেই কাজটা আমি পূরণ করতে পারবো কিনা, এটা না রেখে কেউ বিজ্ঞাপন করে না। বিজ্ঞাপন করা মানে হলো তাকে তার দায়িত্ব যে তুমি এই ক্যাম্পেইনটা করবা, আমার এই চাটা মার্কেটে সবচেয়ে ভালো যাবে, এটা কনসেপ্টটা থাকতেই হবে তার। কিন্তু ভাইরালের কথা যদি চিন্তা করে সে যদি চায়ের কাপ উল্টা দিয়ে খাওয়ায় ফেলায়, তাহলে তো হবে না। ওটা ওই মজাটা করবে মানুষ, কিন্তু প্রোডাক্টটা কিনবে না। এটা হচ্ছে একটা বড় পার্থক্য, যে প্রোডাক্ট ভাইরাল হলেও প্রোডাক্ট সেল হচ্ছে না। না, ভাইরাল মানে বিজ্ঞাপনের চাহিদা, মানে বিজ্ঞাপন, আমরা তো বিজ্ঞাপন এন্টারটেনমেন্টের জন্য দেখি, আবার বিজ্ঞাপন যে প্রতিষ্ঠান করাচ্ছে তার তো একটাই উদ্দেশ্য, এবং যে করছে তারও একটাই উদ্দেশ্য, শুধু প্রোডাক্টটাকে আমি সঠিক জায়গায় সঠিক মানুষের সঠিক ইয়েতে পৌঁছাতে পারি কিনা। যদি পারি তাহলেই সেটা সাকসেস বিজ্ঞাপন। আর তাহলে ভাইরাল হলে কী হলো, ভাইরাল হলে মনে হয় শেষ হয়ে যাবে, তারপর যার বিজ্ঞাপন ক্যাম্পেইন তার তো কোনো লাভই নেই। এখন তো যখন ভাইরাল করা যায়, যদি প্রপার ইয়েতে ভাইরাল করা যায়, যেমন ধরুন আপনি বললেন যে একটা সময় ছিল, তখন তো সুযোগ ছিল যে একটা টেলিভিশন ছিল, জি, এই জন্য পপুলার হয়ে যাওয়ার পর আমরা ফিল করতে পারছিলাম যে এই বিজ্ঞাপনটা পপুলার এবং এই প্রোডাক্টটাও আমি কিনতে চাই। কিন্তু এখন এত ভিড়ে শুধু ভাইরাল করলে কিচ্ছু হবে না, তাকে তার জায়গায় তাকে ক্লিয়ারলি বলতে হবে যে কী কারণে আমি এই পণ্যটা কিনবো। জি। তা না হলে ওই বিজ্ঞাপন করে কোনো লাভ নেই। এখন যখন আপনাদের ক্লায়েন্টরা বিজ্ঞাপন বানাতে আসে বা তারা যখন কাজ করে, তারা কি, এখন তো দেখি ডেটা নিয়ে অনেক কথা, হ্যাঁ, ডেটা জেনারেট করে কি ধরনের একদম স্পেসিফিক মানুষের কাছে প্রোডাক্ট বা সেবাটা পৌঁছে দেওয়ার উদ্যোগগুলো থাকে। ক্লায়েন্টরা যখন আসে, ক্লায়েন্টরা কি চায়? তারা কি প্রোডাক্টের সেল বা সার্ভিসের সেলটাই চায়, নাকি তারাও ভাইরাল হতে চায়? আমরা তো এমনও দেখেছি যে মানহীন একটা বিজ্ঞাপন, নাম সর্বস্ব কেউ হয়তো বানিয়েছে, সেটার বিজ্ঞাপনের কাটতিও হয়েছে, ভাইরালও হয়েছে, কিন্তু ওই যে একটা উল্টাপাল্টা কিছু একটা করেছে, সেলও বেড়েছে। এইটা কি এখন বড় বড় ক্লায়েন্টরা নিশ্চয়ই চায় না, কিন্তু প্রবণতাটা কি আসলে যদি ভালো? সেল বাড়ে, আমি জানি না কি সেল বাড়ে কিনা, এইভাবে সেল বাড়ার কথা না, যদি বাড়ে সেটা খুবই ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। একদম অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য একবার হয়তো মানুষ ট্রাই করবে, কারণ যার ওই রুচিতে, ভাইরালের রুচিতে বিজ্ঞাপন বানাবে, তার প্রোডাক্টের উপর তার কোনো আস্থা নেই। বুঝতে পারছি। প্রোডাক্টের উপর তো আমার আস্থা থাকতে হবে, আমি কি প্রোডাক্টটা বানিয়েছি সেটা মানুষ নিবে কি নিবে না, সেই কনফিডেন্টটা তো আমার থাকতে হবে। এবং আমি যখন আপনি যখন আমাকে কাজটা দিলেন, আমারও তো থাকতে হবে যে আমি প্রোডাক্টটাকে দেখবো যে কী প্রোডাক্ট। আমি তো স্ক্রিপ্ট লেখার সময় তো ভাববো যে এটা আমি একটু ব্যবহার করে দেখি। সেটা না হলে তো, প্রোডাক্ট যদি প্রোডাক্টের মতো না হয়, যেমন আমরা এমন ক্যাম্পেইন আমরা করছি যে ধরেন প্রোডাক্টটা আমরা পুরো ক্যাম্পেইন করে ফেললাম, কিন্তু প্রোডাক্ট বাজারে আসে নাই,
কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে যে তারটা এখনই দিতে হবে। জি তাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম যে যখন আমি গিয়ে বিজ্ঞাপন দেখে আমি দোকানে গিয়ে জিনিসটা পাবো না, আমি দ্বিতীয়বার কোনোদিন ট্রাই করব না। জি তারা বোঝে নাই, তারা তাদের পলিসি বিজ্ঞাপন বিজ্ঞাপন আগেই আগে দিয়ে দিয়ে দিছে, ইয়ে প্রোডাক্ট আসে পরে নাই। পরে ঢুকতেছে। আর যা আছে সেটা এই এই থাকার কথা ওইটা হয়ে গেছে। এরকম টেন্ডেন্সিও আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটু আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা এই অর্থে জানতে চাই, সেটা হচ্ছে ধরেন ক্যাম্পেইন বলি, ইভেন্টস বলি, বিজ্ঞাপন বলি, ওভারঅল মার্কেটিং বলি, এখন তো ডিজিটাল ক্যাম্পেইন হচ্ছে, মাত্রার মতো বিজ্ঞাপনী সংস্থা যারা আছে, আপনি যেহেতু এখন অ্যাসোসিয়েশনকেও প্রতিনিধিত্ব করেন, আমরা তো দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপনের নির্মাতা বা বিজ্ঞাপনের আপনাদের কম্পিটিটর বেড়ে গিয়েছে ইন এ সেন্স। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখন সবাই একটু কম দামে বেশি প্রচারণা খোঁজে। আগামীর পরিকল্পনাটা আসলে কি? আপনি যদি এজেন্সিকে রিপ্রেজেন্ট করেন, সবাই মিলে নিশ্চয়ই আপনারা নতুনত্ব নিয়ে কিছুটা ভাবছেন, সেই নতুনত্বটা আসলে কি? এখন আসলে প্রোডাক্টের চ্যানেল অন্যটা। প্রোডাক্টের চ্যানেল হলো যে কম দামে বেশি না চাইতে প্রোডাক্ট এখন এত ভিড়ে, প্রতিটা মাধ্যমে যে নতুন কোনো প্রোডাক্টে এস্টাবলিশ করা খুব টাফ। মানে আপনি ধরেন আপনাকে যেতে হবে, আগে তো আমরা নিউজ পেপার টেলিভিশন হলে হয়ে যেত, জি এখন তো 5-7টা ইয়ে বেড়ে গেছে, সবগুলোতে যেতে হবে। এবং টেলিভিশন যেখানে একটা ছিল সেখানে 40-45টা টেলিভিশন, সবাইকে দিতে হয়। তো ওই লোডটা নেওয়ার মতো কোনো প্রোডাক্ট নিয়ে কেউ আসতে পারে না। বুঝতে পারছি। যারা নাকি আমাদের এস্টাবলিশ প্রতিষ্ঠানগুলো আছে তাদের বাইরে দেখুন গত 10-15 বছরে কিন্তু আর কোনো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো গ্রুপ তৈরি হয় নাই। এখনও যদি আপনি গুনতে থাকেন কয়টা, দেখবেন যে ওই 20 বছর আগে যারা ছিল তারাই আছে। কারণ সেই যে সামর্থ্য, ওইটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আস্তে আস্তে তখন তারা হয়তো মার্কেট করে নিচ্ছে, কিন্তু লোকালি একটা জিনিস বের করে একটা আমরা বলছি যে এই ছোট ছোট ইয়েকে আমরা ডেভেলপ করব, গভর্নমেন্ট সাপোর্ট দিবে, দেবে। কিন্তু এই ছোটদেরকে যদি ওরা ডেভেলপ হলো, ওদেরকে যদি পণ্যটা ঠিক মতো মানুষের কাছে না পৌঁছাইতে পারে, তাহলে কিভাবে করবে ওরা? কিভাবে সেল করবে? ওই বাড়িতে বাড়িতে যে সেলের তো আর এখন আর ইয়ে নেই। তাহলে আপনারা কি স্ট্র্যাটেজি নিচ্ছেন? আমরা স্ট্র্যাটেজি নিচ্ছি অনেক, আমরা অ্যাসোসিয়েশন থেকে নানান রকমের কাজ হাত দিছি এখন। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে সেটা হলো যে অ্যাডভার্টাইজিং ব্যবসা, এটা যে ইন্ডাস্ট্রি, মুখে বলতেছি ইন্ডাস্ট্রি, কিন্তু রাষ্ট্রীয় কোনো ইয়ে নাই, স্বীকৃতি নাই। যে কারণে আসলে আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটা যে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব সেটা পাচ্ছি না। আমরা যে সরকার আসে আমরা ট্রাই করি, কিন্তু বারবারই ফিল করি যে এটা হয় না। কিন্তু অন্যান্য বিষয়, অন্যান্য অ্যাসোসিয়েশন যারা আছে তারা সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু বিজ্ঞাপন রিলেটেড যে অ্যাসোসিয়েশন, অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তার কোনো জায়গা গভর্নমেন্টের ক্যাটাগরিতে নাই। সেটার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করতে, এবারও চেষ্টা করলাম, এবার চেষ্টা করে আমরা তথ্য মন্ত্রণালয় পর্যন্ত যেতে পারছি। বাণিজ্য মন্ত্রণালয় আর তথ্য মন্ত্রণালয় এক হয়ে আমাদের এই ইয়েটা সুরাহা করতে হবে। যতদিন এটা না করতে পারবো ততদিন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা এই মুহূর্তে তাহলে বিজনেসের চ্যালেঞ্জ কোথায়? আপনারা এখন তাহলে সার্ভাইভ করছেন কিভাবে, যেহেতু স্বীকৃতি পাচ্ছেন না? নাকি প্রত্যেকটা কোম্পানি এখন স্ট্রাগলিং? স্বীকৃতি পাচ্ছি না। আমরা 78 থেকে হলো আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। জি তখন থেকে এজেন্সি ছিল 4-5-6টা, এখন হয়ে গেছে 500-600, সব ডিজিটাল সহজে হয়। জি আমাদের মেম্বার আছে এখনো পর্যন্ত 70-80টা এজেন্সি। জি এই সমস্ত এজেন্সি সমস্ত ইয়ারা যখন মেম্বার হবে, তখন যে স্ট্রংটা হবে ওটা তখনই হবে যখন গভর্নমেন্ট স্বীকৃতিটা আসবে। ওকে। যতদিন ওটা না আসতেছে তখন সবাই আসবে না, কারণ নিয়ন্ত্রণটা তো নিতে হবে নিজেদের কাছে। আমরা যদি নিয়ন্ত্রণটা না নিতে পারি তাহলে তো আমরা ডমিনেট করতে পারবো না। কারণ এটা তুমি করতে পারবা, এটা তুমি করতে পারবা না, এই করলে ভালো হবে, সেই কথাটা শুনবে কেন? সেটা সরকারের শুনতে হবে, আমাদের ব্যবসায়ীদের শুনতে হবে এবং মিডিয়াকে শুনতে হবে। সেই জায়গায় আসতে হবে আমাদের। একটা বিষয় সেটা হচ্ছে যে, এটা বলে আমরা আরেকটা বিরতি নিব, সেটা হচ্ছে যে আমরা যেই টেলিভিশনকে ঘিরে বাংলাদেশের এই বিজ্ঞাপনের একটা বড় বাজার তৈরি হয়েছিল, এখন তো টেলিভিশনের সংখ্যা প্রতিনিয়ত বেড়েছে। আপনি একটি কথা মাত্র কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা যারা বিজ্ঞাপন তৈরি করত
সেই সংখ্যাটা খুব একটা বাড়েনি, সেই তারাই ঘুরে ফিরে এখনও বিজ্ঞাপনের বাজারে বিনিয়োগ করছে, কিন্তু টেলিভিশনের সংখ্যা বেড়ে গেছে। শুধুমাত্র টেলিভিশনের বিজ্ঞাপনের বাজারকে আপনি কোথায় দেখেন? আগে কেমন ছিল আর এখন কেমন না, দেখেন? আমি যারা যারা বিজ্ঞাপন তৈরি কথা বলিনি, যে ইন্ডাস্ট্রিগুলো যারা প্রোডাক্টগুলো তৈরি করতো, প্রোডাক্টে বাড়েনি, প্রোডাক্ট বাড়েনি, কিন্তু বিজ্ঞাপন মেকার, আমি নতুন ছেলে মেয়েদের বলবো না যে ওরা কোনো খারাপ কাজ করছে। জি। হ্যাঁ, এখন ওরা নতুন টেকনিক, নতুন জিনিস ওরা যা পাচ্ছে, এখন হঠাৎ বেশি পেয়ে গেলে ওটার ইউটিলাইজেশন হয় এবং সেটা কিছু রং যায়, কিছু রাইট যায়, জি। সেই হিসাবে খারাপ না, ভালো। নতুন টেলিভিশনের ফিউচার ভালো দেখেন আপনি? না, টেলিভিশনের ফিউচার ভালো দেখি না আমি। কেন? আপনার হাতে যে যন্ত্র আছে, এই যন্ত্র যেভাবে খেয়ে ফেলছে, সেটা দিতে আপনিও বুঝেন, আমিও বুঝি, সেটা কতদিন পর্যন্ত টেলিভিশন বা আমরা এইভাবে ব্যবসা করতে পারবো সেটা নিয়ে মুশকিল আছে। ওকে, আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব কয়েকটা ইয়াং জেনারেশনে পাঠানো, তাদেরকে আপনি একটু ক্যারিয়ার গাইডেন্স দিবেন, তাদের কিছু প্রশ্ন আছে সেগুলো করব। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব ইয়াং জেনারেশনের পাঠানো, আপনাকে 4 বছর আগেও করেছিলাম, আজকে ওরা নতুন প্রশ্ন পাঠিয়েছে এবং আমার বেশ কৌতূহল আছে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আপনি কি দেন সেটা নিয়ে। শুরু করছি, র্যাপিড ফায়ার বলি আমরা, কিন্তু আপনি কিছুটা ভাবনার খোরাকও হয়তো পাবেন। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় আপনার জীবনের কোন মুহূর্তে প্রথম মনে হয়েছিল দায়িত্ব নেওয়ার সময় এসেছে? সেটা তো সাধারণত যুদ্ধ থেকে হয়েছে। তারপরে যখন এই কর্মক্ষেত্রে আসলাম, তখন দায়িত্ব নেওয়ার আগে কর্মকে এত ভালোভাবে ফেললাম যে ভালোবাসার কারণে অটোমেটিকলি দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব নিব ওই ভাবনা নিয়ে দায়িত্ব না, কিন্তু আমার কাজের ক্ষেত্রে এসে আমি নিজে নিজে অটোমেটিকলি এটা দায়িত্বের ইয়েতে, বাকি আশপাশের মানুষের দায়িত্বে ইয়েতে নিজেকে এস্টাবলিশ করে ফেললে দেখলাম যে আমি দায়িত্ব নিচ্ছি। প্যাশনটাই দায়িত্ব হয়ে গেছে। প্যাশনটাই দায়িত্ব হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন, বিপণনের সবচেয়ে বড় শত্রু কি বাংলাদেশে? মাধ্যম। কেন? কারণ ফাইন্যান্স যদি না থাকে তাহলে ওটা কোনোভাবেই আর আগানো সম্ভব না। মাধ্যম। ওকে, ফেয়ার এনাফ। 3 নম্বর প্রশ্ন, আপনি কখন বোঝেন যে একটি ক্যাম্পেইন বা বিপণন বা বিজ্ঞাপন সফল হয়েছে? আপনার ক্রাইটেরিয়া কি? প্রথম হলো যে মানুষের মন কাটতে পারা হয়েছে কিনা, দ্বিতীয় হলো প্রোডাক্টটা সেলটা ঠিকমতো হচ্ছে কিনা, এবং যারা মার্কেটিং করছে তারাও ডেলিভারিটা ঠিকমতো দিচ্ছে কিনা। যদি এই 3টা ঠিক থাকে তাহলে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। ফেয়ার এনাফ। পরের প্রশ্নে যেতে চাই, একজন লিডার হিসেবে আপনি কখন বুঝেন যে আপনাকে হস্তক্ষেপ করতে হবে আর কখন টিমকে ছেড়ে দিতে হবে? মানে কখন আপনি টিমের উপরে দায়িত্ব দিয়ে দেন বা কখনো কখনো আপনাকে আসলে হস্তক্ষেপ করতে হয়, এটা আপনি কিভাবে বুঝেন? একদম ছেড়ে কখনোই দেওয়া যায় না। ওকে, আবার 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 আমি যদি দায়িত্ব নিয়ে বসে থাকি তাহলে কিছুই হয় না। আচ্ছা। অতএব এটার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয় যে কখন আমি কাকে ছাড়বো এবং কাকে ছাড়বো না, বা কোন টিমটাকে আমি কি বলবো বলবো না, এটা আমাকেই বুঝে নিতে হবে। সমস্ত দায়িত্ব সেটা আমার, টিমের কোনো ইয়ে নেই। টিমের মতো কাজ করবে, কিন্তু আমাকেই বুঝতে হবে যে আমি কখন ছাড়বো কখন ছাড়বো না। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, যদি কখনো দেখেন আপনার কোনো কলিগ বা কর্মী আপনার চেয়ে ভালো আইডিয়া বা ইনপুট দিচ্ছে, তখন আপনি কি করেন বা ভাবেন? আমার কলিগ তো ভালো দেওয়ার জন্যই ওরা আছে আমাদের জি। কাছে, এবং ওদের জন্য আমি আনন্দিত হই। তখন আপনি তাকে আরো বেটার কাজে অবশ্যই, ইউটিলাইজ করেন। 100%। হ্যাঁ। ওকে, ফেয়ার এনাফ। 6 নাম্বার, আপনি যদি এই পেশা নতুন করে শুরু করতে পারতেন, কোন দক্ষতাটি সবার আগে আপনি শিখতেন বা কোনটি পরিবর্তন করতেন নিজের ভেতরে? সেটা হলো মানুষকে বোঝা। কারণ আমি আমার ক্লায়েন্টকে বুঝে, আমার আশপাশ যারা আমার সঙ্গে কাজ করবে, আমার মেকার থেকে আমার স্ক্রিপ্ট রাইটার থেকে, সেটা আমি যে বলছি সেটা তারা বুঝছে কিনা, বা আমার বোঝাটা আপনি ক্লায়েন্ট হলে আপনার কাছ থেকে আমি বুঝে নিতে পারছি কিনা, সেই ডেলিভারিটা যদি আমার ঠিক না হয় তাহলে তো ঝামেলা হয়ে যায়। ওকে, আপনি সেই দক্ষতাটা নিয়ে নতুন করে কাজ করতে চাইতেন। ওকে ওকে, পরের প্রশ্ন আমিও জানতে চাই, প্রশ্নের উত্তর। 7 নাম্বার, আপনার কাছে টাকার সংজ্ঞা কি? হোয়াট ইজ মানি টু ইউ? টাকার আলাদা কোনো সংজ্ঞা আমার কাছে নাই। টাকা কিন্তু যখন আসার আসবে, আপনার কাজটা যদি থাকে টাকা আসবেই। সেটা একটু আগে কথা আপনি বলছিলেন কেউ একজন আপনার আত্মীয় ফ্রাস্ট্রেট হয়েছে,
আমি বলবো যে না, ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই, বা আমি করতে পারলাম না, এটাই মাথায় ঢোকানো উচিত না কারো। ওকে, আজকে হয়নি, কালকে হবে। টাকার পেছনে ছুটলে হবে না। Okay, হয় না। হয় না। 8 নম্বর প্রশ্ন, এখন যখন আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোনটিতে বেশি আস্থা রাখেন, ডেটা নাকি অভিজ্ঞতা? আপনি কি দেখে সিদ্ধান্ত নেন? দুটি রাখতে হবে। দুইটাই দেখেন। ওকে, অভিজ্ঞতা তো অবশ্যই একটা কাজ হলো, কিন্তু ডেটা দেখতে হবে। ডেটা এখন এই পৃথিবীতে উইদাউট ডেটা কোনো কিছু হবে না। ওকে। 9 নম্বর প্রশ্ন, কোনটি বেশি কঠিন করা, পুরনো অভ্যাস ধরে রাখা নাকি নতুনকে ধারণ করা? নতুনকে ধারণ করাটা কষ্টকর, হ্যাঁ, কিন্তু নতুনকে ধারণ করতে হবে। কিন্তু আমি পছন্দ করি ধারণ করতে। কিন্তু কঠিন কোনটা? নতুনকে ধারণ করা কঠিন ধারণ মনে করা হয়? কঠিন, ধারণ করা কঠিন, কিন্তু আমি নিজে পছন্দ করি নতুনকে ধারণ করতে। So, আপনি এই চ্যালেঞ্জটা নেন সব সময়। ওকে, ফেয়ার এনাফ। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামীকাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে পৌঁছে গেল যে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট, ভিডিও ডিজাইন, মিডিয়া প্ল্যান সবই মানুষ দ্বারা তৈরি করা যাচ্ছে। তখন প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনি প্রথম কি স্ট্র্যাটেজি নেবেন? অলরেডি বোধহয় কিছুটা এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, না, এখনো হয়নি, কিন্তু ধরুন তৈরি হলো, এআই তো অনেক বেশি ইভলভ হচ্ছে, তখন বেশি আপনারা দিন কি থাকবে করবেন? না। ওইটা সার্ভাইভ ওইরকম যদি পজিশন হয় যে এটা সার্ভাইভ করবে না। অর্থাৎ যন্ত্রের উপরে, মানুষের কোয়ালিটি থাকতেই হবে। যন্ত্রের উপরে নির্ভর। যন্ত্রের উপরে নির্ভর করে পৃথিবী চলবে না। ওকে, ফেয়ার এনাফ। আল্লাহ তো যন্ত্র বানায় পাঠায় নাই, মানুষ বানায় পাঠাইছে। ট্রু। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই। ওই যে বলছিলাম ইয়াং জেনারেশনের আক্ষেপ, আমার পরিবারের সদস্য আছেন, আরও অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের সাথে যখন আমি শোয়ের আগে কথা বলছিলাম, আমাদের একটা গ্রুপ আছে সেখানে, তারা একটা কথা বলছিল যে দি আইডিয়া অফ মেকিং এ ক্যারিয়ার ইন মার্কেটিং অর অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আগে একটা প্যাশনের জায়গা ছিল, সেই জায়গাটা নিয়ে তারা এখন কনফিউজড। কেন? তারা দেখছে ইন্ডাস্ট্রিটা স্ট্রাগলিং, তারা দেখতে পাচ্ছে ক্রিয়েটিভিটির চর্চা কমে গিয়েছে, এবং তারা দেখতে পাচ্ছে খুব বেশি বড় বাজার আগামীতে তৈরি হচ্ছে না, বা এটা কতটা হিউম্যান বেসড থাকবে, এই এআইয়ের প্রশ্ন ওদের মাথায়ও আসছে যে আসলে আমার কতদিন কার্যকারিতা থাকবে। এই মুহূর্তে যারা এই ক্যারিয়ারে আছে এবং আগামীতে যারা এই ক্যারিয়ারে ভালো করতে চায় বা তাদের এই ক্যারিয়ারে থাকতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? কি করা উচিত তাদের? আমি বলবো ফ্রাস্ট্রেটেড হতে হবে না, পারবে না। তাকে বুঝতেই হবে যে হবে না বলে কোনো শব্দ নাই পৃথিবীতে, হতেই হবে। এবং সে হওয়ার জন্য যা যা করণীয় তার সব করতে হবে তার। আজকে যদি আমি ভাবি যে আমি এই কাজটা, আমরা যখন শুরু করছি তখন তো কিছুই ছিল না, তাহলে আমরা কি ভাবছিলাম যে কি হবে? 1984-এ আমরা শুরু করছি, সেখানে তখন একটা টেলিভিশন এবং একটা এডিটিং করব, এডিটিংয়ের কোনো জায়গা ছিল না। টেলিভিশনের ইয়েতে গিয়া নিজের অজান্তে লোকজনের সঙ্গে লাইন টেন করে ওখানে বসে এডিটিং করতাম। তখন কি ভাবছিলাম যে কি হবে? ভাবি নাই তো, করে গেছি। মানে তার মানে প্যাশনটা ছিল, দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম আমরা, আমাদের মতো করে একটা জায়গায় পৌঁছে গেছি। এখন এত ফেসিলিটি হওয়ার পর যদি আমার ভিতরে আসে যে না, এই ইয়েতে আমি থাকবো না, আমি অন্য কিছু ট্রাই করব, যে ক্ষেত্রে আপনি যান না কেন, যে ব্যবসায়ী আপনি যান না কেন, কিছু কিছু লোক ভাববে যে আমার দেওয়া হবে না। আজকে গার্মেন্টসে দিয়ে ঢুকে দেখবেন যে এত গার্মেন্টস এত হয়ে গেছে, কিন্তু কিছু লোক আছে যে গার্মেন্টস নিয়ে বলতেছে ভাই আমার তো হচ্ছে না, কিছু হচ্ছে না। সেটা কিন্তু আমার দোষ। আমি অন্যের উপরে চাপ না চাপিয়ে এবং আমি নিজে দেখি আমি নিজে কি মিস করছি। আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেটাকে আমার আইডেন্টিফাই করা উচিত। তারপর একটা কনফিডেন্ট রাখা উচিত যে আমি পারবো। তাহলে অটোমেটিকলি এক সময় এসে সেই পারাটা সাকসেস হয়ে যাবে। অতএব ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নেই। একটা জিনিস আমি খুব ফিল করি, আমি নিজে মার্কেটিংয়ে পড়াশোনা করেছি, তো যদিও আমি এখন অন্য পেশায় চলে এসেছি, কিন্তু আমার কাছে এই অবজারভেশনগুলো সবসময় থাকে। আমি যখন দেশের বাইরে যাই, আমি জানি না আপনাদের চোখেও নিশ্চয়ই সেটা পড়ে, বিদেশে গেলে ওদের মার্কেটিংয়ের, অ্যাক্টিভেশনের, ব্র্যান্ডিংয়ের এত নতুন নতুন আইডিয়া আমার অ্যাটলিস্ট চোখে পড়ে, যেটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় রিটেইল বলি বা আমাদের ওভারঅল সার্ভিস ইন্ডাস্ট্রিতে বলি, প্রোডাক্টের ক্ষেত্রে বলি, আমরা খুব বেশি ইউটিলাইজ করতে পারিনি বা কাজে লাগাতে পারিনি। আমরা কেন এই চর্চাগুলো, নতুনত্বের চর্চাগুলো করি না? আমরা তো এমনও দেখি যে $1 মিলিয়ন
ক্যাম্পেইন করেছে একটা কোম্পানি, ওই এক ক্যাম্পেইন দিয়ে তার সেলসকে সে কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ যারা বিজ্ঞাপন তৈরি করছেন বা বানাচ্ছেন, তারা কি তাদের ভাবনায় নতুনত্ব আনছেন, বা এই আইডিয়াগুলো কি আপনারা তাদেরকে দিতে পারছেন, নাকি এখানে খরচ একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে? এত নতুনত্ব ওয়ার্ল্ডে চলে আসছে, আমরা কেন ট্র্যাডিশনাল হয়ে আছি? আমি প্রথমে বলছিলাম যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়নি। যে ফাইন্যান্সটা দরকার এই সমস্ত ক্রিয়েটিভ জিনিস ডেভেলপমেন্টের জন্য যে ফাইন্যান্সটা দরকার সেটা মার্কেটে নাই। এখন একটা ছেলে, নতুন ছেলে বা নতুন একটা মেয়ে আমরা যখন 1,80,000 টাকায় বিজ্ঞাপন বানাইছি, এখন যদি 1,80,00,000 টাকা বলেও তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু ও কিন্তু সেটা খরচই করবে। আমিও যখন 1,80,000 টাকায় যখন করে যেই পার্সেন্টেজ প্রফিট করতাম, ও হয়তো এর চাইতে একটু বেশি করবে, কিন্তু খরচ করবে। কিন্তু সেটা তো বুঝতে হবে যারা নাকি ফাইন্যান্স দিবে তাদেরকে। সেটা তো ক্রাইসিস আমার। ক্লায়েন্টরা এখন কি কম খরচে বেশি করতে চায় না, ওভারঅল ইনভেস্টমেন্ট কমে গেছে বলছেন? ইনভেস্টমেন্ট করবে। তাহলে আমরা এখন বিজ্ঞাপনের বাজার বা এই বিপণনের বাজার নিয়ে সামনে কি ভাববো? না, আমাদের কি হতাশ হয়ে যেতে হবে? না, হতাশ হবো না। এর মাঝখান থেকে তো বাঁচতে হবে, এর মাঝখান থেকেই তৈরি করে নিতে হবে নিজেকে। এখন আমি যদি শুধু যুক্তি দিই যে বিদেশে এটা পাওয়া যায়, এটা হয়েছে, এটা অ্যাডভার্টাইজিং, এটা চলে গেছে, কিন্তু আমি কি বিদেশে আদার্স আর ওগুলো কি ভাবি আর কি ডেভেলপ হয়েছে ওদের তো সব কিছু একটা তালে যায়। আমাদের তো সেই গ্রোথটা নেই। গ্রোথটার জন্য সময় লাগবে। দেশ তো আজকে ঠিক থাকে, কালকে বেঠিক হয়ে যায়। এই পলিটিক্যাল ক্রাইসিস যদি এস্টাবলিশ হতো আমাদের, তাহলে এই প্রশ্নই আসতো না। আমরা বসে এখন অন্য কথা বলতাম। আমার হিসাব যদি বলেন, এখন পলিটিক্যাল লোকেরা আমাকে গালি দিতে পারে, সমস্ত কিছুর জন্য দায়ী আমাদের পলিটিক্স। ডেভেলপমেন্ট হওয়ার কথা পলিটিক্স দিয়া, কিন্তু ডেভেলপমেন্ট ওই ফ্লোটাই নষ্ট হয়ে যায় পলিটিক্সের নিজেদের কোলাহলে। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে সৃষ্টিশীলতার চর্চার কথাও ইয়াংরা জিজ্ঞেস করে। যে ধরুন আমি দেখতে পাচ্ছি যে মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি বা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আসলে শুধুমাত্র যে মার্কেটিং পড়ে আসছে সেই যে শুধু, বা সেলস পড়ে আসছে সেই যে শুধু কাজ করছে তা না, সব ধরনের জনরার এবং ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা এইখানে কাজ করছে। পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনাকে আমি প্রশ্ন করতে, তারা তাহলে এখন কোন স্কিল ডেভেলপ করে নিজেরা সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ হবে? কারণ এটা একটা অ্যালার্মিং পজিশনে চলে যাচ্ছে যে সবাই এখন এআইকে জিজ্ঞেস করে, নিজেদের সৃষ্টিশীলতার চর্চাটা কমে যাচ্ছে। তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? এআই কি জিজ্ঞেস সারা পৃথিবী করে না? করে তো। তাদের সৃষ্টিশীল কমে যাচ্ছে না, যায়নি তো। আমার কাছে মনে হয় কমে যাচ্ছে। হিউম্যান নলেজের ইনক্লুশনটা কমে যাচ্ছে। হ্যাঁ, সেটা কমে যাচ্ছে। সেটা আমি বললাম যে মানুষের যে কোয়ালিটি, সেটা কোনো মানে এই কি বলবো, কোনো ইলেকট্রনিক কোনো ইয়েতে দিতে পারবে না। জি, সেটা তো যদি আমরা না পারি, সেটা তো আমাদের অক্ষমতা যে আমরা মানুষ হয়ে পারছি না। সেটাকে আমি নিব না। আমি বলবো আমি পারবো। ওই এআইকে ভয় পেয়ে আমি বলবো যে চলে যাচ্ছে সব এআইয়ের হাতে, আমার কি কাজ আছে? আমি এআইয়ের ভিতরে ঢুকি না, আমি এআইকে ডমিনেট করি। আমি এআইকে কিন্তু তৈরি করা হয়েছে ওকে কাজ করানোর জন্য। আমরা একটা লেবারকে কাজ করাই যেভাবে, সেভাবে ওকেই কাজ করাতে হবে। তো সেটা যদি আমি না পারি, সেটা তো আমার অক্ষমতা। এই জন্য এআইকে বুঝতে হবে আগে। এআই আমার শত্রু না, এ আমার সাপোর্ট দিচ্ছে, ও ভালো লোক, কিন্তু ওকে কিভাবে আমি কাজে লাগাবো সেই অর্জনটা আমার করতে হবে। ওকে, ফেয়ার এনাফ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই। 1 দশক পরে বাংলাদেশের এই অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির বিজনেসকে বলি বা এই ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? অনেক ভালো জায়গায় যাবে, যদি আমাদের মানে সিচুয়েশন ঠিক থাকে। কিন্তু এই যে টানাপোড়েনে থাকলে কোনোদিন ভালো হবে না। স্বীকৃতিটা দরকার। ওকে, আমরা অনুষ্ঠান শেষ করছি। জনাব সানোয়ার আরফিন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনার সাথে অনেকদিন পরে আমার কথা হলো সামনাসামনি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শুরুতে আমি দিয়ে নিয়েছিলাম, আরেকবার দিলাম। আর যমুনা টেলিভিশনের যারা দর্শক, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমার কথাই যদি আমি বলি, বিজ্ঞাপন
ছোটবেলা থেকে আমি খুব দেখতাম। তারপর থেকে আমার মনে হয় যারা 80s বা 90s এর জেনারেশন তারা অনেক বেশি এই ধরনের বিজ্ঞাপনগুলো তাদের আবেগের জায়গা ছিল এবং এই আবেগের জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের বিপণনের এবং প্রোডাক্ট বা সার্ভিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ধারণা সেটা প্রতিনিয়ত ইভলভ হয়েছে। ইভলভ হতে 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 প্রোডাক্ট আর সার্ভিসের সংখ্যা এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব কোনটা আসলে ক্রিয়েটিভ ইনপুট আছে কোনটা আসলে এআই বানিয়েছে এই কনফিউশন মাঝে মাঝে এই গ্যাজেটটা হাতে থাকলে সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করতে থাকি তখন কনফিউশন চলে আসে। এখন তো হাইডও করা যায় যে কোনটা দেখবো না সেই অপশন বেছে নেওয়ার সুযোগ আছে, কিন্তু দিন শেষে সৃষ্টিশীলতার চর্চাটা আসলে এই এআই এর যুগে বিজ্ঞাপনের জগতে হচ্ছে কিনা সেটি ছিল আজকে আমাদের এই পর্বের গুরুত্বপূর্ণ দিক। কিন্তু সানোয়ার আরফিন আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি দিয়ে শেষ করতে চাই যে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে হতাশ হবার সুযোগ নাই, কারণ একটা সার্টেন জায়গাতে গিয়ে প্রযুক্তি আসলে থমকে যাবে, যেখানে হিউম্যান নলেজ এবং হিউম্যান ইন্টারফেরেন্স আরও অনেক বড় পরিধি এবং বড় বাস্তবতা বা বাজার তৈরি করে দিতে পারে। সেজন্য ইয়াং জেনারেশনকে অবশ্যই এআইকে কন্ট্রোলে নিয়ে এআইকে ছাপিয়ে যাওয়ার এবং সেটাকে ভালো মতো কাজে লাগানোর যে দক্ষতা সেটিকে কাজে লাগাতে হবে। আশা করি যারা এই পর্বটা দেখেছেন তারা অ্যাটলিস্ট এই বিজ্ঞাপনের যে ক্যারিয়ার সেখানের হতাশা থেকে বের হয়ে এসে আপনারা পজিটিভলি দেখার চেষ্টা করবেন এবং নীতি নির্ধারকরা এই ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বীকৃতি দিয়ে ভালো কোনো সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।